আওয়ার চ্যানেল ব্যানার্জি স্লান এডু। আমি দেবরিনা ব্যানার্জি, তোমাদের দেবরিনা ম্যাম। আমি আজকে দুর্ধর্ষ একটা ক্লাস নিয়ে এসেছি। দুর্ধর্ষ ক্লাস ঠিক বলা যায় না, বাট আমাদের দেশে, আমাদের দেশে ঠিক নয়, বাট অ্যাকচুয়ালি বিশ্বে, ওটা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু এটা ভীষণভাবে একটা আলোচনার বিষয় চলছে যে এবার কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখেছি 1914 টু 18, 1914 থেকে 1918। তারপরে দেখেছি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 45। তো এরপর 2026 সালে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেল? এবার কি আমেরিকা যখন ইরানের উপরে অ্যাটাক করছে, আমেরিকা এবং ইসরায়েল মিলে, এদিকে আমেরিকার শত্রু চীন, রাশিয়া, তারাও রয়েছে আবার ইরানের দলে, তাহলে কি পাল্টা আঘাত তারাও করবে? তার মানে কি বিশ্বের সব থেকে শক্তিশালী দেশগুলো কি এবার অ্যাটাকের পর অ্যাটাক, এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে? জানার আগে, উত্তর দেওয়ার আগে আমাদের এরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নেই, কিন্তু এখান থেকে এই রিলেটেড যে কোশ্চেনগুলো আসতে পারে, জিও পলিটিক্যাল যে কোশ্চেনগুলো আসতে পারে, সেগুলো আজকে আমি আলোচনা করব। এবং সেগুলো কোন পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে? আমাদের ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, এবং এখান থেকে কিছু স্ট্যাটিক পার্টের কিছু কোশ্চেন আমাদের ডাব্লিউবিপি এবং বিভিন্ন এক্সামে আসতে পারে। ঠিক আছে, আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আজকের এই আলোচনা থেকে তোমরা জানতে পেরে যাবে, উত্তর পেয়ে যাবে। এবং এর উপরে ভারতের কি কোনো প্রভাব পড়বে? দেখো, বিশ্বযুদ্ধ লাগলে ভারত কেন, সমস্ত দেশের উপরেই প্রভাব পড়বে সেটা বলা মুশকিল। বলা মুশকিল মানে তৃতীয় বিশ্বযুদ্ধ আদৌ হবে কিনা। অনেকেই অনেক রকম বিজ্ঞানী, অনেকেই অনেক রকম যারা বিজ্ঞ ব্যক্তি রয়েছেন, তারা বলছে যে হ্যাঁ, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে, হবে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হতে গেলে আমাদের মানে বিশ্বের মধ্যে যে শক্তিশালী দেশগুলো রয়েছে, তারা কিন্তু এমন কিছু মিসাইল রয়েছে যার জন্য একের পরে, মানে ধরো রাশিয়া যদি একটা আঘাত করে, ওদিকে আমেরিকা খেপে যাবে, আমেরিকা পাল্টা আঘাত করবে। সো এরকম একের পর এক অ্যাটাক হওয়ার সাথে সাথে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, তাহলে কিন্তু বিশ্বে কিন্তু একটা হাহাকার পড়ে যাবে। কারণ আমরা লাস্ট যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যার প্রভাব কিন্তু এখনো রয়েছে। 1945 সালে 6ই আগস্ট এবং 9ই আগস্টের প্রভাব এখনো পর্যন্ত হিরোসীমা নাগাসাকির মানুষদের কিন্তু বহন করতে হচ্ছে। এরকম অবস্থায় আমাদের মানে আমেরিকার মতো দেশ বা রাশিয়ার মতো দেশ, তাদের কাছে পরমাণু থেকে বড় শক্তিশালী কিন্তু মিসাইল রয়েছে। তো এবার যদি কোনো একটা মিসাইল কিছু ফেলা হয় বা কিছু একটা হয়, তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার নেবে। এবার প্রশ্ন আসবে, ম্যাডাম তাহলে কি ডাব্লিউবিপি পরীক্ষা হবে না? প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হচ্ছে যে কি প্রভাব পড়তে পারে ভারতের ওপর, কেন বিভিন্ন ছোটখাটো উন্নয়নশীল দেশ, যে কোনো দেশের উপরে প্রভাব পড়তে পারে। কারণ আমরা প্রত্যেকটা দেশ একে অপরের উপর নির্ভর করছি। আমরা যেমন তেল বা প্রাকৃতিক গ্যাস পাচ্ছি বিভিন্ন দেশ থেকে, ইরান থেকেও পাচ্ছি, আমেরিকা, রাশিয়া, বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। তাহলে যদি একটা দেশের ক্ষতি হয়, অবশ্যই আমাদের প্রভাব পড়বে। কিন্তু ইরানের থেকে কিন্তু এখন সেভাবে তেল নেওয়া হয় না, ঠিক আছে, ইরান থেকে নেওয়া হচ্ছে না। তাহলে কি ভারত কি মুক্ত? বলা মুশকিল। দেখো, আমার পাশের পাশের বাড়িতে যদি ঝামেলা হয়, তো তারপরে সেই বাড়িতে ঝামেলা হচ্ছে বলে আমি কেন মাথা ঘামাবো না, বা আমার কি কোনো প্রভাব পড়বে না? এটা হতে পারে, হতেই পারে, কারণ আমার একটা মানে খারাপ লাগার বিষয় রয়েছে। ক্লিয়ার? সো কি প্রভাব পড়বে না পড়বে সেটা আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বললাম। আমার পরবর্তী যে টপিকটা রয়েছে, এটা হচ্ছে মধ্যপ্রাচ্য। মানে ইরান যে জায়গাটা রয়েছে, সেটাকে বলছে মধ্যপ্রাচ্যের দেশ। এই মধ্যপ্রাচ্যের দেশের উপরে কিন্তু ভীষণ এফেক্ট পড়ছে। মধ্যপ্রাচ্যের দেশ কোনগুলো? যে ইরান রয়েছে, সৌদি আরব রয়েছে, ইরাক রয়েছে, ইজিপ্ট রয়েছে, ঠিক আছে, সুদান রয়েছে। এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। এই তুর্কি, এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। ইজিপ্ট বলতে গেলে যেটা আগে ছিল আমাদের মিশর। তো এই যে ইরান আর ইসরায়েল রয়েছে, তার ঠিক এরকম এরকম জায়গা করে, ঠিক আছে। আমি ইসরায়েলের অবস্থানটা দেখাচ্ছি। ইরান যখন এই মিসাইলগুলো ফেলছে, ঠিক আছে, তার প্রভাব কিন্তু এই সৌদি আরবে পড়ছে। ঠিক আছে, দুবাইয়ের কিছু কিছু জায়গা কিন্তু অ্যাটাক হয়েছে অলরেডি, দুবাইয়ের কিছু জায়গায় অ্যাটাক হয়েছে, এবং সেখানে সব থেকে বড় যে হোটেল বুর্জ খলিফা, সেটা কিন্তু আপাতত সেখান থেকে মানুষদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। সো একটা রেড অ্যালার্ট সেখানে কিন্তু জারি হচ্ছে। তো এই যে একের পর অ্যাটাক হয়ে যাচ্ছে, এই যে মিসাইলগুলো এখানে ফেলা হচ্ছে, তো তার প্রভাব কিন্তু ভীষণভাবে পড়ছে। ঠিক আছে, তো মধ্যপ্রাচ্যের দেশ কোনগুলো? ইরান, মিশর, এটা একটা কমা হবে, ইরান, মিশর, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব, কুয়েত, বাহরিন এবং কাতার। ঠিক আছে,
তো এই দেশগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। এবার এদের মধ্যে থেকে কিছু কিছু ইরানের সাপোর্টার, কিছু কিছু ইরানের সাপোর্টার নয়। সৌদি আরব ইরানের সাপোর্টার না, কিন্তু সৌদি আরবের অ্যাটাক করছে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমার ইরান এবং ইসরায়েলের অবস্থানটা দেখে নাও। এই যে ইরান একটি দেশ এবং ইসরায়েল এই একটি ছোট্ট মাত্র দেশ, মানে পশ্চিমবঙ্গের থেকেও ছোট্ট একটি দেশ ইসরায়েল। দেখতে পেয়েছো ইসরায়েলের অবস্থানটা দেখো, তানপুরার মতো। তো এই ছোট্ট একটি দেশ ইসরায়েল, ইরান যদি একটা আঘাত করে ইসরায়েল পাল্টা 4টে আঘাত করতে পারে। ইরান এবং ইসরায়েলের যে কেন দ্বন্দ্ব, এটার উপরে কিন্তু আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। একটু পুরোনো ভিডিও রয়েছে, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, দেখে নেবে কি কারণে ভিডিওটা, কি কারণে এদের যুদ্ধটা। অ্যাকচুয়ালি এখানে যে জঙ্গি গোষ্ঠী রয়েছে, ইরানের যে জঙ্গি গোষ্ঠী, মানে ঘানা জায়গার যেটা রয়েছে, সেইখানে ইসরায়েল মানে সেই জঙ্গি গোষ্ঠীকে নিয়ে, মানে সেই গোষ্ঠীটাকে নিয়ে, একটা মুসলিম গোষ্ঠী বলা হয়, এটা তাদেরকে ইসরায়েল জঙ্গি বলে আখ্যা দিচ্ছে, সেই গোষ্ঠীটার উপরে ইসরায়েলের রাগ রয়েছে। তো তাকে ইরান সাপোর্ট করার জন্য ইরান প্যালেস্টাইনের যুদ্ধে এটা শুরু হয়েছে, এবং এই ইসরায়েলকে সাপোর্ট করছে আমেরিকা, ঠিক আছে। আবার ইরানের থেকে সব থেকে বেশি তেল নেয় কে? সব থেকে বেশি তেল নাই হচ্ছে চীন, ঠিক আছে। এই চীন সব থেকে বেশি তেল নেয়, এবং চীন আবার রাশিয়া বন্ধু, আমাদের ভারতেরও বন্ধু রাশিয়া, ভ্লাদিমির পুতিন বেস্ট ফ্রেন্ড বলা হচ্ছে। তো চীন রাশিয়া বন্ধু, চীন রাশিয়া আবার ইরানকে সাপোর্ট করছে, ইসরায়েল দিকে আমেরিকাকে সাপোর্ট করছে, আমেরিকার শত্রু হচ্ছে দিকে চীন রাশিয়া। তাহলে বোঝা যাচ্ছে জিও পলিটিক্সটা কি মাত্রায় চলছে, কিভাবে চলছে, কি হতে পারে পরিণতি। দেখো এখনো পর্যন্ত যে পরিস্থিতি চলছে ইরান ইসরায়েলের যুদ্ধে, তো এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু কিনা সেটা বলাটা সম্ভব নয়। আবার যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমরা সময়টা দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি প্রত্যক্ষ পরোক্ষ কারণ দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ছোটখাটো যুদ্ধ থেকে কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। ওকে, সো আমাদের এটা থেকে যে যুদ্ধ হতে পারে বা বিশ্বযুদ্ধ হতে পারে, এটা কিন্তু মানে হতেও পারে, নাও হতে পারে, বাট এটা নিয়ে আমরা বেশি চর্চা করব না, এটা আমাদের চর্চিত বিষয় নয়। আমাদের চর্চিত বিষয় ভবিষ্যতে যদি হয়ে থাকে, তাহলে আজ থেকে 50 বছর পর হবে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ কি ছিল, ঠিক আছে। সো এটা হতে পারে, তো এখন আপাতত নয়। এবং এটা তোমাদের পরীক্ষায় আসবে না যে বিশ্বযুদ্ধ হতে পারে কিনা। হ্যাঁ, বিশ্বযুদ্ধ হলে কি প্রভাব পড়তে পারে সেটা কোশ্চেনে আসতে পারে। এবার ভারতের উপরে যেটা প্রভাব পড়তে পারে, ভারত ইরানের থেকে তেল নিত, এখন সেটা নেয় না, 40% মতো তেল নিত ইরান থেকে, 20 মতো মনে হয় নিত। তো এখন অতটা নিচ্ছে না ইরান থেকে, রাশিয়া আর আমেরিকা সব জায়গা থেকে নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে ভারতের উপরে কতটা প্রভাব পড়বে, বা ইরানের যে একটা খরমুজ প্রণালী রয়েছে, খরমুজ প্রণালী বলছে, তো সেই প্রণালীটা বন্ধ করে দেওয়া হয়েছে, মানে পাক প্রণালী যেমন বলা হয় তেমনি খরমুজ প্রণালী, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেখানে মানে সেই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাস ইম্পোর্ট এক্সপোর্ট হয়, বেসিক্যালি রপ্তানি হয়। তো সেইটা বন্ধ করা হয়েছে, এবং সেটার প্রভাব ভারতের উপর কি পড়তে পারে? বিশেষজ্ঞরা বলছেন যে না, সেটা পড়তে পারে না, কারণ ভারতের এখন তেল মজুদ রয়েছে। এবার প্রভাব বলতে গেলে তেলের দাম বৃদ্ধি, প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি, এটাই হবে। তো তেলের দাম তো আমাদের প্রতিনিয়তই বাড়ছে, আমাদের তেলের দাম এমন কিছু কম নেই, পেট্রোল ডিজেলের দাম, ঠিক আছে। তো এই হচ্ছে প্রভাব, এই হচ্ছে বিষয়। এই যে হরমুজ, এই যে হরমুজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের ইউপিএসসি এবং ডাব্লিউবিসি এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এই যে হরমুজ প্রণালী বা হরমুজ স্ট্রেট, যেটা ইরানকে আর ওমানকে আলাদা করেছে। এদিকে আরাবিয়ান সি, সৌদি আরব এদিকে রয়েছে, এদিকে হচ্ছে পার্সিয়ান গল্ফ, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, এইখানটায় হচ্ছে হরমুজ প্রণালী, ঠিক আছে। The Strait of Hormuz is a narrow, strategically important strait between Gulf of Oman in the southeast মানে দক্ষিণ পূর্ব, ওমানের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে, ঠিক আছে। এই দেখো ওমানের দক্ষিণ পূর্ব দিক, ঠিক আছে, হরমুজ প্রণালী। অ্যান্ড পার্সিয়ান গল্ফ অর্থাৎ প্রশান্ত মহাসাগর, অন দ্য নর্থ কোস্ট ইজ ইরানের নর্থ কোস্টে রয়েছে, and on the south coast of United Arab Emirates and Musandam, an exclave of Oman. The strait, its narrowest is 21 nautical miles হচ্ছে 39 কিলোমিটার, ঠিক আছে। 21 নটিক্যাল মাইল মানে হচ্ছে 39 কিলোমিটার।
wide. Around 20% of the world's oil passes through the strait. এই স্ট্রেট দিয়ে, হরমুজ প্রণালী দিয়ে 20% তেল কি হয়, পাস হয় বিশ্বের, মানে এখান থেকেই সরবরাহ হয় এই হরমুজ প্রণালী থেকে। এই হরমুজ প্রণালীটা, হরমুজ স্ট্রেটটা রিসেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সব থেকে বড় খবর হচ্ছে ইরানের যে রাষ্ট্রনেতা ছিলেন, ঠিক আছে, তিনি সম্প্রতি মারা গেছেন, মানে ইসরায়েলের আঘাতে তার মৃত্যু হয়েছে, এটা ইরান থেকে ঘোষণা করা হয়েছে কালকে। ওকে, হরমুজ প্রণালী আইনত নিয়ন্ত্রণ করে কে? আন্তর্জাতিক আইনের অধীনে রাষ্ট্রগুলি তাদের উপকূল রেখা থেকে 12 নটিক্যাল মাইল মানে 22 কিলোমিটার পর্যন্ত সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে। ঠিক আছে, আমাদের যেটা নিয়ম রয়েছে, আন্তর্জাতিক যে আইন রয়েছে, আন্তর্জাতিক আদালত রয়েছে, সেই আন্তর্জাতিক আইন অনুযায়ী বলছে যে 12 নটিক্যাল মাইল মানে আমার ধরো এই ভারতবর্ষ, ভারতবর্ষের 3 দিকে তো জল রয়েছে, এদিকে হচ্ছে বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর। এবার এই এলাকা থেকে 12 নটিক্যাল মাইল মানে 22 কিলোমিটার আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারবো। ঠিক আছে, এর সবচেয়ে সংকীর্ণ প্রান্তে হরমুজ প্রণালী এবং এর নির্ধারিত জাহাজ চলাচলের পথগুলি সম্পূর্ণরূপে ইরান এবং ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে। ঠিক আছে, এই যে হরমুজ প্রণালী রয়েছে, হরমুজ প্রণালী, স্ট্রেট অফ হরমুজ প্রণালী, গলফ অফ ওমান, এই যে ওমান নিয়ন্ত্রণ করছে আর এদিকে ইরান নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, এরা দুজন নিয়ন্ত্রণ করছে। এই আইনি বাস্তবতা তেহরানের ভৌগোলিক সুবিধা প্রদান করে। ক্লিয়ার? বুঝা গেল তাহলে হরমুজ প্রণালী সম্পর্কে একটু ধারণা দিতে পারলাম আমি। ক্লাস কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। এক সেকেন্ড। ইরান কি হরমুজ প্রণালীর কাছে? সামুদ্রিক রাজনৈতিক সীমানা সহ প্রণালী উত্তরে ইরান এবং দক্ষিণে ওমানের মুসান্দাম গভর্নরেট এবং সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে। অর্থাৎ হরমুজ প্রণালীর উত্তর দিকে রয়েছে ইরান, আবারও দেখে নাও ভালো করে। এই যে হরমুজ প্রণালী রয়েছে, ওকে, এর উত্তর দিকে ইরান রয়েছে, দক্ষিণে ওমান রয়েছে, এই যে ওমান, ঠিক আছে, এদিকে সৌদি সংযুক্ত আরব আমির শাহী। ক্লিয়ার? এগুলোকে আলাদা করেছে। ওকে, আচ্ছা, তারপর ভারত কি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল? হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহনের উপর ভারত কতটা নির্ভরশীল? ভারতের প্রায় 40% অপরিশোধিত তেল, 40% অপরিশোধিত তেল আমদানি হয় এবং প্রায় 54% এলএনজি রপ্তানি, এই আমদানি এই প্রণালীতেই হয়। 40% তেল এবং 54% এলএনজি এখানে আমদানি হয়। ঠিক আছে, যা ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য এর গুরুত্বকে তুলে ধরে। তবে এটা এখন কিন্তু অতটা ভাবে হয় না। বোঝা গেল? তো ইরানের যে রাষ্ট্রপ্রধান ছিলেন, যিনি সম্প্রতি মারা গেছেন, তার নাম কি কেউ বলতে পারবে? ইরানের রাষ্ট্রনেতা খামেনি। ঠিক আছে, ইরানের রাষ্ট্রনেতা যার নাম হচ্ছে, প্রণামটা বলছি, সৈয়দ আলী হোসেইন খামেনি। ক্লিয়ার? যিনি সম্প্রতি মারা গেছেন, রাষ্ট্রনেতা মানে রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন। ঠিক আছে, এবং তার ইরান থেকে ঘোষণা করেছে তার মেয়ে এবং জামাইও তার মৃত্যু হয়েছে। সৈয়দ আলী হোসেইন খামেনি, যিনি দ্বিতীয় ইরানের রাষ্ট্র সর্বোচ্চ নেতা ছিলেন। ঠিক আছে, 1989 থেকে তিনি শাসন করছেন, খামেনি। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের ইরান ইসরায়েল ছোট একটু তথ্য। এবার যুদ্ধ হবে কিনা এটা হচ্ছে আসল কথা। যে দেখো, আমি যেটা বললাম যে আমরা যদি ম্যাপটাকে দেখি তাহলে ইরান এবং ইসরায়েল, এই যে ইরান এবং এদিকে ইসরায়েল, ঠিক আছে, ছোট্ট একটি দেশ। ইসরায়েলের সাপোর্টে কি রয়েছে? আমেরিকা রয়েছে। আর ইরানের সাপোর্টে রয়েছে চীন আর রাশিয়া। এবার ভারত কার সাপোর্টে রয়েছে? ভারত কিন্তু কারো সাপোর্টে নেই, না ইরানের সাপোর্টে না ইসরায়েলের সাপোর্টে। তারা বিশ্বযুদ্ধের বিরুদ্ধে রয়েছে। ঠিক আছে, কারণ যুদ্ধ হলে যে কোনো দেশেরই ক্ষতি হবে ভাই, যাই বলি না কেন। এখন ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ করতে চায় তো কিছু করার নেই, কিন্তু যুদ্ধ হলে প্রত্যেকেরই ক্ষতি। তো এই যে ইরান থেকে অ্যাটাক গুলো হচ্ছে, তার ফলে সৌদি আরবের ক্ষতি হচ্ছে, এদিকে বাগদাদ, সিরিয়া, এদিকে অ্যাটাক হচ্ছে। এবার এদিক থেকে ইসরায়েলও কিন্তু পাল্টা আঘাত করছে। এবার এর একটা প্রশ্ন হতে পারে, ইরান কি পরমাণু আঘাত করতে পারে? সম্ভাবনা রয়েছে। ইরানের এই যে খামেনি যিনি ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন আমরা পরমাণু বিস্ফোরণের বিরোধী, মানে পরমাণু আঘাত করতে পারি না আমরা। তারা এতটাই মুসলিমপন্থী ছিলেন যে পরমাণু বিরোধী, তিনি পরমাণু আঘাত করতে চাননি। তো পরমাণু আঘাত হতে পারে, কিংবা পরমাণু আঘাত হলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী।
কিন্তু পরমাণু আঘাত এখন কোনো দেশই করবে না, কারণ যে দেশই করুক না কেন, সেটা রাশিয়া হোক, আমেরিকার মতো এত বড় একটা দেশই হোক, যেই করুক না কেন, তাতে কিন্তু গোটা বিশ্বের ক্ষতি হবে, সেটা আমেরিকার অবশ্যই ক্ষতি হবে। তো ক্ষতি কেউ চায় না। এবার আর একটা জিনিস দেখো, ইরানের আশেপাশের দেশ তোমাদেরকে দেখালাম, এদিকে আফগানিস্তান, এদিকে পাকিস্তান। পাকিস্তানও কিন্তু পাল্টা আঘাত আফগানিস্তানের উপরে মাঝে মধ্যে করছে, তালিবানদের উপরে অ্যাটাক হচ্ছে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে গলফ অফ ওমান, পার্সিয়ান গলফ, প্রশান্ত মহাসাগর, এদিকে ইউনাইটেড আরব এমিরেটস রয়েছে ইরানের এদিকে, আবার এদিকে সৌদি আরব। আর একটা কথা, মধ্যপ্রাচ্যের সব থেকে বড় দেশ হচ্ছে এই সৌদি আরব এবং ইরান, ইজিপ্ট, এগুলো, ঠিক আছে। সব থেকে বড় দেশ সৌদি আরব, তারপরে ইরান, তারপরে ইরাক, ঠিক আছে। সো এগুলো কিন্তু দিতে পারে। প্রশ্ন যেগুলো আসতে পারে সেটা হচ্ছে হরমুজ প্রণালী থেকে প্রশ্ন আসতে পারে, তারপরে হচ্ছে এই হরমুজ প্রণালীর মধ্যে থেকে কতটা আসছে, এগুলো দিতে পারে তোমাদের। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। আর বিশ্বযুদ্ধ আমরা কেউ চাই না, শান্তি থাকুক, সবাই শান্তিতে বাঁচে, কারণ সামনে অনেক কটা এক্সাম রয়েছে, সেই এক্সামের প্রিপারেশন নিতে হবে খুব তাড়াতাড়ি। আপার টেটেরও কিন্তু এটা তোমার মানে কি বলবো, নোটিফিকেশন আসতে চলেছে, ফর্ম ফিল আপ হয়তো শুরু হবে, পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে। আজকে গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম ছিল, আশা করছি প্রত্যেকের ভালো হয়েছে। আমি এতদিন ধরে যে কটা মক করিয়েছিলাম সেখান থেকেও প্রচুর প্রশ্ন চলে এসেছে। তো এটা খুব একটা আমার গর্বের কথা নয়, কারণ প্রশ্ন যতটা সহজ হয়েছে, যে মানে সিলেবাসটা দেওয়া হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী মানে ততটা হাই স্ট্যান্ডার্ড কিছু হয়নি। তো যাই হোক, পরীক্ষা সবার ভালো হোক, সবাই চাকরি পাক, সবার মুখে হাসি ফুটুক, এটাই আমি চাই। তো আপার টেটের ব্যাচ কিন্তু আমার অলরেডি একটা শুরু হয়ে গেছে। তো যদি কেউ নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমার ফোন নাম্বার হচ্ছে 7001545878, এই নাম্বারে ফোন করো এবং ডিটেলসে জেনে নাও। আর কোর্স প্রাইস হচ্ছে 1200 টাকা, ঠিক আছে। অনলাইন ক্লাস এবং অফলাইনও রয়েছে, আপার টেটের অফলাইন ব্যাচ রয়েছে, যেটা হচ্ছে রানাঘাট শীতলতলার মোড়। যদি কেউ রানাঘাটে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, এবং এটা আর্টসের জন্য। আর WBCS এর সম্পূর্ণ নতুন ব্যাচ, যেটা অফলাইন ব্যাচ, এবং এটাও শুরু হয়েছে। যদি অফলাইন ব্যাচে কেউ ভর্তি হতে চাও, রানাঘাটে চলে এসো, রানাঘাট শীতলতলার মোড়ে। ফোন নাম্বার হচ্ছে 7001545878, এই নাম্বার। সো দেরি না করে চটপট করে অ্যাডমিশনের জন্য ফোন করো, দেরি করো না। একদম বেসিক থেকে শুরু হবে, এবং WBCS শুধুমাত্র প্রিলিমস নয়, মেন্সকে টার্গেট করেই পড়ানো হবে, এটা আমার টার্গেট, দ্যাটস ইট। সো আজকের মতো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আগামী দিন থেকে আসছে দুর্দান্ত দুর্দান্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, একদম WBCS, UPSC, SSC সমস্ত কিছু লেভেলের কিন্তু কোয়েশ্চেন থাকছে, ডিটেলস আলোচনা থাকবে। কেউ মিস করবে না, ভিডিওটাকে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। বিশ্বযুদ্ধ আমরা কেউ চাই না, শান্তি চাই। হর হর মহাদেব, উপরবেলাকে স্মরণ করো। থ্যাংক ইউ।